হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগামীকাল আমার রেলের এক্সাম আছে, তাই কলকাতা থেকে বেরিয়ে পড়েছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমার ট্রেনও চলে এলো। আমার ট্রেনের নাম্বার ছিল 12837, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন থামতেই সিট খুঁজে বসে পড়লাম সিটে। যদিও আরএসিতে রিজার্ভেশন ছিল বলে একটু চিন্তায় ছিলাম যে কম্প্যানিয়ন কে হবে, কাকে পাবো সঙ্গী হিসাবে পুরো রাস্তায়। যাই হোক, সঙ্গী বেশ ভালোই পেয়েছিলাম। ট্রেন ছাড়লো, অনেক রকম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম খড়গপুর। আর খড়গপুর আসতেই আমার MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটার 8 নম্বর প্ল্যাটফর্মের কথাটা মনে পড়ে গেল। যারা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটা দেখোনি তারা অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে এই 8 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে কি ইমোশন জড়িয়ে আছে। যাই হোক, আমরা ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় প্রবেশ করলাম এবং উড়িষ্যায় প্রবেশ করার কিছুক্ষণ পর একটা জায়গা দেখে অবাক হয়ে গেলাম। জায়গাটায় অজস্র আলো দেখে মনে হচ্ছিল যেন সকাল হয়ে গেছে। সম্ভবত ওটা কোনো শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যের পথে ট্রেনের জানলা থেকে নানান ধরনের দৃশ্য দেখলাম। প্রচুর গাছপালা, দেখলাম বড় বড় কিছু ব্রিজ, দেখলাম বড় বড় কিছু নদী। এবং যতই আমরা কটক শহরের দিকে এগিয়ে চললাম, ধীরে ধীরে দেখছিলাম ছোট ছোট পাহাড়। আর এইসব দেখতে দেখতেই কটক শহর আসতেই আমার সঙ্গী নেমে গেল এবং আমি পৌঁছালাম ভুবনেশ্বর স্টেশনে। খুব সকাল সকাল নেমে পড়েছি ভুবনেশ্বর স্টেশনে। যদিও আমি আগেই জানতাম যে সকাল সকাল আমাকে নামতে হবে, তাই সারা রাত ট্রেনে বসেই ভেবে নিয়েছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি নেমে সবার প্রথম একটা রুমের খোঁজ করব। একটা রুম নিয়ে সেখানে একটু রেস্ট করে নেবো, কারণ আমার পরীক্ষা ছিল সেকেন্ড শিফটে। সারাদিনের জন্য 600 টাকা দিয়ে একটা রুম ভাড়া করে সেখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। গতকাল রাতে ট্রেনে বসে ভেবেই রেখেছিলাম যে দুপুরে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং রাতে আমার ফেরার ট্রেন, তাই দুপুর থেকে রাত পর্যন্ত ভুবনেশ্বরটা একটু ঘুরেই নেবো। তাই 1200 টাকার বিনিময়ে একটা অটোকে সারাদিনের জন্য রিজার্ভ করলাম। অটোটি আমাকে পরীক্ষার হলে পৌঁছে দেবে। পরীক্ষা শেষ হলে সেখান থেকে বেরিয়ে আমাকে ভুবনেশ্বরটা ঘুরিয়ে দেখাবে। জানি টাকার অঙ্কটা শুনে অনেকেরই অনেকটা বেশি মনে হবে, কিন্তু যেহেতু সাডেন প্ল্যান, তাই তেমন কিছু করার ছিল না। তবুও রিজার্ভ করার সময় মোটামুটি একটু কথা বলে নিয়েছিলাম কি কি ঘুরিয়ে দেখাবে না দেখাবে সেই বিষয়ে। ওনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম উনি মোটামুটি এক্সাম দিয়ে বেরোনোর পর আমাকে উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভস দেখাবে, ধবলগিরি দেখাবে, গৌতম বুদ্ধ শান্তি স্তূপ দেখাবে, মহারাজা অশোকের একটা স্তম্ভ দেখাবে, লিঙ্গরাজ টেম্পল দেখাবে, বিন্দুসাগর দেখাবে, কেদার গৌরী টেম্পল দেখাবে, মুক্তেশ্বর সিদ্ধেশ্বর টেম্পল দেখাবে, রাজারানী টেম্পল দেখাবে। যাই হোক, এক্সাম দিয়ে বেরিয়ে কুয়াখাই রিভার দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভস। আমি ড্রাইভারটাও পেয়েছিলাম বেশ ভালো, গাইডের মতো। উনি আমাকে ঘোরাচ্ছিলেন এবং সব জায়গার ইতিহাস সম্পর্কে আমাকে বলছিলেন। যাওয়ার পথে আমাকে কলিঙ্গ স্টেডিয়াম দেখালেন। এছাড়া আরও কত মিউজিয়াম, আরও কত উল্লেখযোগ্য জায়গা, এইগুলো সব দেখতে দেখতে এগিয়ে চললাম। এখানকার রাস্তাঘাট এবং ক্লিনলিনেস আমার খুব ভালো লেগেছে। এছাড়াও ব্রিজের তলায় দেখলাম কত সুন্দর আর্ট ওয়ার্ক, নানান দেওয়ালে দেখলাম কত সুন্দর সুন্দর কারুকার্য করা, সেগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে। এইসব সুন্দর আর্ট ওয়ার্ক দেখতে দেখতে পৌঁছে গেলাম খণ্ডগিরি কেভসের কাছে। এই উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভসে টিকিট কেটে ঢুকতে হয়। একটাই কমন টিকিট কাউন্টার, তাই খুবই ভিড় ছিল। সেখানে প্রায় ধস্তাধস্তি করে আমাকে টিকিট কাটতে হয়েছে। আমাদের অটোই সামনে যে ব্যারিকেড দেখা যাচ্ছে এই পর্যন্তই এলো। আর
এটা হচ্ছে উদয়গিরি কেভসের মেন গেট। এই গেটের ঠিক বাঁ দিকেই আছে এই টিকিট কাউন্টার। আর এখানে বলে রাখি, যদি ক্যাশে টিকিট কাটেন তাহলে ইন্ডিয়ানদের জন্য 25 রুপিস এবং ফরেনারদের জন্য 300 রুপিস। আর বিলো 15 ইয়ার যদি কেউ হয় তাহলে তার জন্য কোনো টাকা লাগে না। কিন্তু যদি ইউপিআইতে কাটেন তাহলে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, যেমন ইন্ডিয়ানদের জন্য 20 রুপিস এবং ফরেনারদের জন্য 250 রুপিস। চলো বন্ধুরা, এবার ভেতরে গিয়ে ঘুরে দেখা যাক। এরকমই কিছু সুন্দর সুন্দর কেভস দেখতে দেখতে একদম পৌঁছে গেলাম উদয়গিরির পিকে। উপরে উঠে ভুবনেশ্বর শহরটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। একদিকে দেখা যাচ্ছিল এয়ারপোর্টটা, আর আরেক দিকে খণ্ডগিরি হিলসের ওপরে একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছিলাম। পেছন দিকে এরকম একটা সিঁড়ি ছিল বাইরের দিকে যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে নেমে আরো সুন্দর সুন্দর কিছু কেভস দেখতে দেখতে নিচের দিকে এগিয়ে চললাম এবং যাওয়ার পথে দেখতে পেলাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য। এরপর আমি এখান থেকে বেরিয়ে ঠিক এর উল্টো দিকে চলে গেলাম খণ্ডগিরি কেভসের দিকে।
ওপরে এসে দেখলাম উদয়গিরিটাকে খণ্ডগিরির থেকেও বেশি সুন্দর লাগছে। अभी कहाँ जा रहे हैं हम लोग? अभी जाएंगे धवलगिरी। धवलगिरी के रिटर्न करेगा लिंगराज, केदारगौरी, गुप्तेश्वर, राजारानी। তো তোমরা শুনতেই পেলে, আমরা এখন যাচ্ছি ধবলগিরি, এরপর লিঙ্গরাজ টেম্পল, তারপর কেদারগৌরী এবং তারপর মুক্তেশ্বর, রাজারানী হয়ে আমরা হোটেলে ফিরবো। আর যেতে যেতে আবারও সেই সুন্দর দেওয়ালগুলোকে দেখতে পাচ্ছিলাম, যেগুলোতে খুব সুন্দর সুন্দর কাজ করা। আর আমার ড্রাইভার তো পুরো রাস্তা আমাকে সেখানকার পুরনো ইতিহাসের গল্প বলতে বলতে নিয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ধবলগিরি। আর এই ব্যারিকেডের ওপরে গাড়ি যেতে দেবে না, তাই আমাকে হেঁটে হেঁটেই উপরে আসতে হয়েছে। ওপরে আস্তে আস্তে দেখলাম রাস্তার দুধারে এবং এই ওপরে একটা সমতল জায়গা, যার চারিদিকে একটা মার্কেটের মতো। বুদ্ধ শান্তিস্তূপটা দেখে মনটা একদম মুগ্ধ হয়ে গেল। আর এখান থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার দাদা আমাকে দেখালো একটা স্তম্ভ, যেটা কিনা আমাদের মহারাজা অশোকের। আর তারপর আমাদের ড্রাইভার দাদা আমাকে বলল কলিঙ্গ যুদ্ধের কথা, যেই যুদ্ধে দয়া নদী রক্তে লাল হয়ে গেছিল। এই হচ্ছে সেই দয়া নদী।
আর এই নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে বুদ্ধ শান্তি স্তূপ। আর এরপর আমরা চলে আসলাম লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পলে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তাই আমি ফোন নিয়ে ঢুকতে পারলাম না, কিন্তু ফোন রেখে আমি ভেতরে গিয়ে জাস্ট মুক্ত হয়ে গেলাম। লিঙ্গরাজ টেম্পলে আমি পুজোও দিয়েছি আর অনুভব করেছি আধ্যাত্মিক একটা ব্যাপার, যেটা আমি মুখে বলে বোঝাতেও পারবো না। আর লিঙ্গরাজ টেম্পল থেকে বেরোনোর পর সাক্ষী হলাম ওখানকার খুবই সুন্দর একটা ট্র্যাডিশনাল বাজনার, যেটা কিনা গণেশ ঠাকুরের বিসর্জনের জন্য হচ্ছিল। তোমরা দেখলে এবং শুনলে উড়িষ্যার ট্র্যাডিশনাল একটা বাজনা এবং তাদের ট্র্যাডিশনাল নাচ। আর লিঙ্গরাজ টেম্পল থেকে বেরিয়ে আমাদের বিন্দুসাগর দেখার কথা ছিল, কিন্তু আমি দূর থেকেই বিন্দুসাগরটাকে দেখলাম, কাছে আর যাইনি, কারণ আমাদের টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার ছিল। আর বিন্দুসাগরে ফটো বা ভিডিও তোলার মতো তেমন কিছু ছিল না, তাই একটু স্কিপ করে আমরা চলে এলাম কেদারগৌরী টেম্পল দেখতে। আমার ড্রাইভার বলেছিল যে এখানে ফটো ভিডিও করা যাবে, কিন্তু এখানে ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না মন্দিরের ভেতরে। আমি ভিডিও করছিলাম, তখন পেছন থেকে এসে একজন আমাকে বারণ করলো এবং আমাকে বলে দিল যে ভেতরে ফটো বা ভিডিও করবে না, বাইরে করতে পারো। এটা ছিল কেদারগৌরী, আর কেদারগৌরী থেকে বেরিয়ে ঠিক এর উল্টো দিকে ছিল মুক্তেশ্বর আর সিদ্ধেশ্বর টেম্পল। এই টেম্পলে আমি ভিডিও করছিলাম, কিন্তু এই টেম্পলে আবার যে সিকিউরিটি সে বললেন এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আপনি স্টিল ফটোগ্রাফি করতে পারেন।
এখান থেকে বেরিয়ে আবারও সেই দেয়ালের সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাজারানী টেম্পলের দিকে। আর রাজারানী টেম্পলের দিকে যেতে যেতে আমাদের প্রায় সন্দেহ হয়ে এসেছিল। রাজারানী টেম্পলের সামনে গিয়ে দেখলাম রাজারানী টেম্পলটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টলি ওটাকে মেনটেন করে, আর ওখানে ভিজিট করার জন্য 20 টাকা এন্ট্রি ফিস ছিল। রাজারানী টেম্পলের সামনে যখন গেছি তখন তো পুরো সন্ধ্যেই হয়ে গেছে, আর যেহেতু আমার রাতে ট্রেন ছিল, হোটেলে গিয়ে একটু রেস্টও নিতে হতো, তাই রাজারানী টেম্পলটাকে স্কিপ করে গেছি, কারণ ওই একই রকমের আর্কিটেকচার। যাই হোক, আমার ড্রাইভার আমাকে খুবই ভালো মতো ঘুরিয়েছে আর আমাকে তো আমার হোটেলের সামনে পৌঁছেও দিয়েছে। অবশেষে আমার ড্রাইভার আমাকে হোটেলের সামনে নামিয়ে দেওয়ার পরে তাকে তার টাকা ক্লিয়ার করে আমি হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার সময় যদিও একটু টিফিন নিয়ে ঢুকেছিলাম সন্ধ্যাবেলার জন্য, তারপর হোটেলে গিয়ে টিফিন করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে 9টার সময় আমাকে একটু ডেকে দেবে, কারণ 9:30টায় আমার ট্রেন ছিল। তারপর ঘুম থেকে উঠে সামনে একটা খাবারের দোকান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। তারপর চলে আসলাম স্টেশনে। ট্রেন তো খুবই লেট করে আসলো। যাই হোক, ট্রেন আসার পর উঠে পড়লাম ট্রেনে, আমার জায়গা খুঁজে বসে পড়লাম আর কটক পর্যন্ত একা গেলাম। তারপর কটক থেকে সেই একই কম্পেনিয়ানের সঙ্গে দেখা হলো। আবারও সেই পাহাড়, জঙ্গল ইত্যাদি ইত্যাদি দেখতে দেখতে গিয়ে চললাম বাড়ির পথে। তারপর সারা রাত ট্রেনে থেকে হাওড়া পৌঁছাতে পৌঁছাতে তো সকাল হয়েই গেল। আর হাওড়া পৌঁছানোর আগে টিকিয়াপাড়া স্টেশনে পাক্কা 1.5 ঘন্টা লেট করলো ট্রেনটা। আর আমি অপেক্ষা করতে করতে টিকিয়াপাড়া স্টেশনের কাছে 2টো বন্দে ভারতও দেখলাম, একটা ছোট আর আরেকটা বেশ বড় ছিল। অবশেষে অনেক ক্লান্তির সঙ্গে হাওড়ায় নামলাম। হাওড়া স্টেশনে নেমে সেখান থেকে হাওড়া মেট্রোর দিকে গেলাম। হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরে শিয়ালদা আসলাম। শিয়ালদা থেকে পর বাড়ি। যাই হোক, ওভারঅল দেখতে গেলে আমার এক্সামও খুব ভালো হয়েছে এবং জার্নিটাও খুবই ভালো হয়েছে। পর দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। আজকের মতো বাই বাই।